সো হ্যালো ক্লাস, আজকের ফাইনালি আজকের সলিউশনের লাস্ট লেকচার, মানে আজকের সলিউশন 12-এর কমপ্লিটলি শেষ করে দেবো। আচ্ছা, শেষ করার আগে আজকে যে টপিকগুলো একটু বলে নিই। প্রথম টপিক হচ্ছে, আগের দিন অসমোটিক প্রেশার করিয়েছিলাম, তো অসমোটিক প্রেশারে কিছু জিনিসপত্র ছেড়ে গেছিলাম, কিছু একদম অল্প। তার মধ্যে যেমন ছিল যে অসমোটিক প্রেশারের ভিত্তিতে একটা সলিউশন বা একটা দ্রবণকে বা একটা অভিস্রবণ চাপের ভিত্তিতে একটা দ্রবণকে কত ভাগে ভাগ করা যাচ্ছে, আর হচ্ছে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। ঠিক আছে, তাহলে এই দুটো ছেড়ে গেছিলাম, একটু টুকটুক করে এই দুটো করে দিই, তারপর ঢুকে যাবো আজকের মেন টপিক, যেটাকে বলছে ভ্যান ট্যাপ ফ্যাক্টর অ্যান্ড অ্যাবনর্মাল মোলার মাসেস। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। চ্যানেলের নাম কেমিক্যাল গুরুজি। ঠিক আছে, যদি চ্যানেলের ভিডিও লাইক করো, মানে যদি পছন্দ হয় তাহলে লাইক করো, যদি আরও বেশি পছন্দ হয় সাবস্ক্রাইব করো, যদি এরকম কন্টেন্ট পরপর দেখতে চাও, আর যদি আরও বেশি পছন্দ হয় তাহলে বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, চলো আচ্ছা স্টার্ট করি। আচ্ছা, আজকের প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি, অসমোটিক প্রেশারের উপর, বা যেটাকে বাংলায় বলছে অভিস্রবণ চাপ, এই অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপের উপর ভিত্তি করে দ্রবণকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটা হচ্ছে আইসোটোনিক, দ্বিতীয় ভাগটা হচ্ছে হাইপোটোনিক, তৃতীয় ভাগটা হচ্ছে হাইপারটোনিক। হোয়াট ইজ আইসোটোনিক? বলছে দুটো দ্রবণ আছে বা দুটো সলিউশন আছে যাদের দুজনের অভিস্রবণ চাপ এক্স্যাক্টলি সেম। অর্থাৎ আমি এখানে বলতে পারি π1 ইজ ইকুয়ালস টু π2। অর্থাৎ দুটো সলিউশন আছে, ওই সলিউশনের অভিস্রবণ চাপ বা ওই সলিউশনের দুটো সলিউশনের অসমোটিক প্রেশার একদম এক্স্যাক্টলি সেম। ঠিক আছে, তখন আমি তাকে কি বলবো? আইসোটোনিক সলিউশনস। ঠিক আছে, তার মানে কি, এই দুটো সলিউশনকে আমি যদি যোগ করে দিই মাঝখানে একটা সেমি পারমিয়াবল মেমব্রেন দিয়ে, তাহলে কী হবে? দুজনের মধ্যে কোনো ফ্লো হবে না, কারণ দুজনেরই অসমোটিক প্রেশার সমান। কারণ প্রেশার বেশি না যে ওখান থেকে ওদিকে ফ্লো হবে, দুজনেরই অসমোটিক প্রেশার সমান, যার ফলে কি হচ্ছে, দুজনেরই কোনো ফ্লো হবে না। ঠিক আছে, সলিউশনে কোনো ফ্লো হবে না। তাহলে এরকম সলিউশনকে বলা হচ্ছে আইসোটোনিক সলিউশন। নেক্সট কি, হাইপোটোনিক। হাইপো মানে কি? হাইপো মানে কম। অর্থাৎ আমি বললাম যে সলিউশন 1 নম্বর সলিউশন আর 2 নম্বর সলিউশন, আমি এই দুজনের মধ্যে আমি কি করলাম, অর্ধবেদ্য পর্দা বা আমি দিয়ে দিলাম একটা সেমি পারমিয়াবল মেমব্রেন। ঠিক আছে, আমি বললাম যে 1 নম্বর সলিউশনের অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ π1, 2 নম্বরের ক্ষেত্রে π2। যদি π1টা π2 থেকে ছোট হয়, অর্থাৎ যে সলিউশনটা নিয়েছি সেই সলিউশনটার অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ যদি আরেকটা সলিউশনের থেকে যদি কম হয়, তখন কি বলবো? যে 1 নম্বরকে বলবো 2 নম্বরের সাপেক্ষে কি, হাইপোটোনিক। ঠিক আছে, তাহলে যদি আমি এখানে কি হচ্ছে, π1 ইজ লেস দেন π2, তাহলে আমি কি বলবো? যে 1 নম্বর সলিউশনটা বা 1 নম্বর দ্রবণটা 2 নম্বর সলিউশন বা 2 নম্বর দ্রবণের সাপেক্ষে হাইপোটোনিক। ক্লিয়ার? নেক্সট তো বুঝতে পারছো হাইপার মানে কি? এই বলো না, লোক রেগে হাইপার হয়ে গেছে। হাইপার মানে কি, রাগটা খুব বেশি হয়ে গেছে, তাই তো? তার মানে কি, যদি ওটা উল্টোটা হয়, অর্থাৎ π1 ইজ গ্রেটার দেন π2, মানে 1 নম্বর সলিউশনের অসমোটিক প্রেশার সেটা যদি 2 নম্বর সলিউশনের অসমোটিক প্রেশারের থেকে যদি বেশি হয়, তখন 1 নম্বর সলিউশনকে 2 নম্বর সলিউশনের সাপেক্ষে কি বলবো? হাইপারটোনিক। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে হচ্ছে π1 ইজ গ্রেটার দেন π2। আই হোপ ক্লিয়ার, ব্যাপারটা ক্লিয়ার, যে দুজনের যদি অসমোটিক প্রেশার বা অভিস্রবণ চাপ যদি সমান হয় তাহলে আইসোটোনিক। যদি 1 নম্বর সলিউশনের অসমোটিক প্রেশার 2 নম্বর সলিউশনের অসমোটিক প্রেশারের থেকে কম হয়, তখন 1 নম্বর সলিউশন বা 1 নম্বর দ্রবণকে 2 নম্বরের সাপেক্ষে কি বলবো? হাইপোটোনিক বলবো। 1 ইজ হাইপোটোনিক উইথ রেসপেক্ট টু 2। ঠিক আছে, আর যদি হাইপারটোনিক বলা হয়, তার মানে কি 1 নম্বর সলিউশনের বা যে সলিউশনটা আমি নিয়েছি তার অসমোটিক প্রেশার 2 নম্বরের থেকে বেশি, তখন সেই সলিউশনকে কি বলবো? 1 নম্বর সলিউশনকে বলবো 2 নম্বরের সাপেক্ষে বা 2 নম্বরের রেসপেক্টে কি বলবো? হাইপারটোনিক। ক্লিয়ার? চলো নেক্সট একটা জিনিস দেখিয়ে দিই, যেটা বলছে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণ। লেখা গেছে, তাহলে আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মানে মুছে তো অলরেডি দিয়েছি, তোমরা পজ করে লিখে নাও, যারা মিস করে গেছো পজ করে লিখে নাও। ঠিক আছে, আচ্ছা নেক্সট কি, নেক্সট করব আমরা রিভার্স অসমোসিস। ঠিক আছে, তাহলে নেক্সট হচ্ছে
রিভার্স অসমোসিস বা বাংলায় বলতে পারো বিপরীত অভিস্রবণ। মানেটা খুব ইজি তাই না? মানে যেদিকে অভিস্রবণ বা যেদিকে অসমোসিসটা হচ্ছিল তার ঠিক উল্টো দিকে হবে। কি করে হবে দেখো, দুটো সলিউশন ছিল, ধরো আমি এরকম একটা কিছু একটা নিলাম, এদিকে আমি বললাম ধরো সলিউশন আছে বা এদিকে আমি দ্রবণ রেখেছি, আর এদিকে আরেকটা সলিউশন আছে। এবারে কি এখানে একটা মেমব্রেন আছে, যে মেমব্রেনটাকে কি বলছে সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধবেদ্য পর্দা। ঠিক আছে, আমি ধরলাম যে এই সাইড থেকে এই সাইডে অসমোসিসটা হচ্ছে এদিক থেকে এদিকে, তাহলে এখন অসমোটিক প্রেসার বা অভিস্রবণ চাপ কাকে বলা হবে? যে আমি একটা এক্সট্রা চাপ, দুজনের উপরেই অ্যাটমসফিয়ারিক চাপ কাজ করছিল, দুজনের উপরেই অ্যাটমসফিয়ারিক চাপ কাজ করছিল। যারা বুঝতে পারছো না বা যারা এটা কি হচ্ছে স্যার কি বলে যাচ্ছে এগুলো আমি জানি না, তারা কি করবে, আমার এর ঠিক আগের লেকচারটা দেখবে যেখানে আমি অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার নিয়ে ইন ডিটেলস কথাবার্তা বলেছি। ঠিক আছে, তাহলে কি সার্চ করবে কেমিক্যাল গুরুজি, কেমিক্যাল গুরুজিতে ক্লিক করবে, তারপরে দেখবে প্লেলিস্ট দেওয়া আছে, প্লেলিস্টে ক্লিক করবে, দেখবে সলিউশনস দেওয়া আছে, সলিউশনসে যাবে, গিয়ে দেখবে অসমোটিক প্রেসার বলে যে লেকচারটা আছে সেখানে তুমি পেয়ে যাবে। এক এক করে পরপর দেখে গেলে সমস্ত আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা যারা আগেরটা দেখেছো তারা এবার কন্টিনিউ করো। তাহলে আগের দিন কি বলেছিলাম যে দুজনের উপরেই কি করবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার কাজ করে, এবার তার সত্ত্বেও এদিক থেকে এদিকে অসমোসিস হচ্ছে, মানে সলিউশনটা ফ্লো হচ্ছে, মানে অসমোসিস হচ্ছে। তাহলে অসমোসিসটা বন্ধ করার জন্য আমাকে কি এক্সট্রা একটা প্রেসার দিতে হচ্ছে, যেটাকে আমি বলেছিলাম পাই। এই পাইটাকে কি বলা হচ্ছিল, অসমোটিক প্রেসার, বা এটাকে কি বলবো, এটাকে বলবো অভিস্রবণ চাপ। তাহলে এই পাই অ্যামাউন্টের চাপটা দেওয়ার পর কি হচ্ছে, এই ফ্লোটা বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে সলিউশনগুলো যে যেখানে ছিল সেখানেই থেকে যাচ্ছে। আচ্ছা এবার আমি একটা কাজ করি, আমি করলাম কি, এখানে সলিউশন না নিয়ে এখানটায় আমি একটা পিওর সলভেন্ট নিয়ে নিচ্ছি। কি নিচ্ছি? পিওর সলভেন্ট। ঠিক আছে, একটা পিওর সলভেন্ট নিয়ে নিচ্ছি। এবারে পিওর সলভেন্ট যদি নিই তাহলে কি হবে, সলভেন্ট অবভিয়াসলি সলভেন্ট এখানে বেশি থাকবে, কারণ এখানে পুরোটাই সলভেন্ট, আর এখানে কি সলভেন্ট আর সলিউট, তাই তো? তাহলে পুরোটাই যখন সলভেন্ট তখন মানে কি, এখানে সলভেন্টের মানে কি, দ্রাবকের সংখ্যা বেশি বা দ্রাবকের গাঢ়ত্ব বেশি এখানটায়। ঠিক আছে, বা দ্রাবকের মানে দ্রাবক অণুগুলো এখানে বেশি আছে, আর এখানে কি দ্রাবক আর দ্রাবক একসাথে মিশে আছে। তাহলে আর এখানে শুধুমাত্র কি আছে, দ্রাবক আছে বা শুধুমাত্র সলভেন্ট আছে। আর এই পর্দাটা কি করে, এই পর্দাটা অসমোসিস করতে সাহায্য করে, মানে কি শুধুমাত্র সলভেন্টগুলোকে আসতে দেবে। তাহলে অসমোসিসটা এদিকে হচ্ছিল। এবার আমি কি করেছি, অসমোসিসটাকে বন্ধ করার জন্য কি করেছি, এখানে এক্সট্রা একটা পাই অ্যামাউন্টের চাপ চাপিয়ে দিয়েছি, যে এক্সট্রা চাপ, যে তুমি একটা চাপ নাও যে তোমার অসমোসিসটা বন্ধ হয়ে যায়, দিয়েছি। আচ্ছা পাই অ্যামাউন্টের চাপটা দেওয়ার পর মানে অসমোটিক প্রেসারটা জাস্ট দেওয়ার পর কি হলো, যে এই অসমোসিস বা অভিস্রবণ প্রক্রিয়াটা হলো না। এবার লেটস সে আমি পাইপ থেকে আরো বেশি চাপ দিচ্ছি, তাহলে কি হবে, ও এদিকে আসছিল, আমি এমন চাপ দিলাম যে ওকে আমি আসতে আর দিচ্ছি না। এবার যদি আমি এদিকে আরো চাপ বাড়াই তখন কি হবে, তখন বাধ্য হয়ে এই জায়গাটায় চাপ বেড়ে যাবে। যদি এই জায়গাটায় চাপ বেড়ে যায় তখন কি করবে, এ তো এদিকে আসতে পারছে না, কারণ পাই অ্যামাউন্টের চাপ আগে থেকে বসে আছে, আমি এরপরে আরো চাপ দিচ্ছি, তাহলে কি হবে, এখানকার যে দ্রাবক কণাগুলো ছিল তারা তখন এর ভেতর দিয়ে যেতে আরম্ভ করবে। তার মানে হওয়ার কথা ছিল এদিকে, আমি একটা চাপ দিয়ে বন্ধ করে দিলাম, আমি আরো বেশি চাপ দিলাম, যার ফলে কি হলো, এর যে দ্রাবক কণাগুলো ছিল তারা ওই সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধবদ্ধ পর্দার ভেতর দিয়ে যেতে আরম্ভ করলো। তার মানে কি অসমোসিস বা অভিস্রবণটা হচ্ছিল এদিকে, আমি এক্সট্রা চাপ দিয়ে আমি করছি উল্টো দিকে, তাহলে কি বলবো, এটাকে বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। তাহলে এটাকেই বলছে তখন কি, রিভার্স অসমোসিস, বা যেটাকে বলা হচ্ছে বিপরীত অভিস্রবণ। ক্লিয়ার? তাহলে এইভাবে কি হচ্ছে, রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণটা হচ্ছে। বোঝা গেল?
আচ্ছা, এর একটা প্র্যাকটিক্যাল ইউজ কি? এর একটা প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে আমাদের যখন সি ওয়াটার বা কোনো রিভার ওয়াটার, ঠিক আছে, মানে রিভার ওয়াটার থেকে আমরা পানীয় জল যখন খাই, ড্রিঙ্কিং ওয়াটার যখন কনভার্ট করি, তখন কিভাবে করি? নর্মাল কি করি আমরা, ধরো এই যে সলিউশন যে জায়গাটায় ছিল, এখানে আমি কি করলাম, এখানে আমি করলাম যে ধরো আমি রিভার ওয়াটার বা সি ওয়াটার আমি এখানে দিয়ে দিলাম, আর এখানে আমি কি রাখলাম, এখানে আমি রাখলাম শুধুমাত্র ওয়াটার, পিওর ওয়াটার বা ড্রিঙ্কিং ওয়াটার যাই বলো। পিওর ওয়াটার, বিশুদ্ধ জল, মানে যেটা খাওয়ার জল আমাদের যেটা লাগবে। তাহলে কি হবে, যদি বিশুদ্ধ জল যদি রাখা হতো তাহলে কি হতো, জলগুলো এদিকে আসতো, অসমোসিস, কারণ এখানে শুধুমাত্র দ্রাবকটা আছে, আর এখানে রিভার ওয়াটারে কি আছে, নুন থাকে, খনিজ কিছু পদার্থ থাকে, কিছু সল্টস ফল্টস এক্সট্রা অনেক কিছু এখানে থাকে, যার জন্য আমরা খেতে পারি না। তাহলে এই সল্টগুলোকে আমাকে বের করতে হয়। তাহলে কি করতে হবে, এখানে তুমি রিভার ওয়াটারটা রাখলে আর এখানে পিওর ওয়াটার রাখলে, তাহলে ইনিশিয়ালি কি হওয়ার কথা ছিল, এখানে মাঝখানে একটা অর্ধবেদ পর্দা, তাহলে ইনিশিয়ালি কি হতো, এইখান থেকে এইখানে আসতো, কারণ এখানে কি আছে, শুধুমাত্র পিওর ওয়াটার, মানে অনলি সলভেন্ট আছে, শুধুমাত্র দ্রাবক আছে, তাহলে দ্রাবকগুলো এখানে আসতো। তারপর কি করলাম আমি, এক্সট্রা ওই একই কাজ করলাম, কি করলাম আমি এখানে একটা চাপ চাপালাম। প্রথমে কি করলাম, আমি বন্ধ করলাম অভিস্রবণটাকে, অসমোটিক প্রেসার দিলাম, তারপর আমি এক্সট্রা প্রেসার দিলাম। এবার দেখো, যখন আমি এক্সট্রা প্রেসার দিচ্ছি তখন কি হবে, তখন এই রিভার ওয়াটারটার মধ্যে, মানে তখন কি রিভার্স অসমোসিস যাবে, মানে কি এখান থেকে এদিকে তখন ফ্লো আরম্ভ করবে, কারা যাবে, এখান থেকে এদিকে কারা যাবে, শুধুমাত্র জলটা যাবে, ওয়াটার যাবে, কিন্তু ওয়াটারের মধ্যে যে সল্ট বা অন্য কিছু ছিল তারা তো যেতে পারবে না, কারণ তারা কি, তারা হচ্ছে সলিউট পার্টিকেল। সলিউট পার্টিকেলকে এই পর্দা অ্যালাউ করে না। আগের দিন বলা আছে অসমোসিসে, যারা অসমোসিসটা দেখোনি আগের দিন ভিডিওটা আবার চেক করো, যে সলিউট পার্টিকেলকে এই সেমি পারমিয়াবল মেমব্রেন অ্যালাউ করে না, ও শুধুমাত্র সলভেন্টকে অ্যালাউ করে। তাহলে এখানে রিভার্স অসমোসিসটা হবে, যার ফলে কি হবে, শুধুমাত্র জলটা যাবে, নাকি এরা যাবে। তাহলে জল গেল, জল এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, আমি এখানে কি করব, একটা পাইপ লাগিয়ে দেবো, তাহলে জলটা এদিকে গেল, এদিকে গেল, এদিকে গেল, এই জলটা এখানে, এবার এক্সট্রা যে জলটা বেরোচ্ছে ওই জলটা এই ঘটি বাটি কিছুটা রেখে দিই, সব এখানে জলটা জমা হবে। তাহলে আমি কি করছি, রিভার ওয়াটার থেকে রিভার্স অসমোসিস বা বিপরীত অভিস্রবণের ফলে আমি কি করছি, রিভার ওয়াটার থেকে আমি লবণগুলোকে বের করে বা অন্য কিছু জিনিসপত্রকে বের করে আমি শুধুমাত্র পিওর ওয়াটার পাচ্ছি। এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে ডিস্যালাইনেশন। স্পেলিংটা ঠিক আছে নাকি ভগবান জানে, ডি তো হয় বেসিক্যালি, বা ডিআই হতে পারে, জানি না। ডিস্যালাইনেশন বলা হয়, এই প্রসেসটাকে বলা হয় ডিস্যালাইনেশন, মানে যেখান থেকে সল্টগুলোকে বের করে দেওয়া হয়, ঠিক আছে, হ্যাঁ, করে পিওর ওয়াটারটা দেওয়া হয়। এই প্রসেসটাকে কি বলা হয়, ডিস্যালাইনেশন। তাহলে এটা একটা বাস্তব উদাহরণ বা বাস্তব এক্সাম্পল বা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল, এটা কার, রিভার্স অসমোসিস, বা এইটাকে রিভার্স অসমোসিসকে কাজে লাগিয়ে আমরা ড্রিঙ্কিং ওয়াটার পাই। ক্লিয়ার? তাহলে অসমোসিস সম্পর্কে যা যা ছিল সব কমপ্লিট। ওকে, আচ্ছা, এবারে আমি আজকের টপিকে ঢুকে যাচ্ছি, যে টপিকটাকে আমি আজ মুছে দিচ্ছি, হ্যাঁ, পজ করে নিয়েছো অ্যাটলিস্ট হয়তো কথা বলতে বলতে। আজকের টপিকটা যেটা আমি করবো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর, ভ্যান্ট অফ ফ্যাক্টর বা ভ্যান্ট অফ ফ্যাক্টর। এক সেকেন্ড দেখে নিই তো কেমন আসছে লেখাটা, দেখা যাচ্ছে তো? ওকে, দেখা যাচ্ছে, চলো। আচ্ছা, ভ্যান্ট অফ ফ্যাক্টর বা ভ্যান্ট অফ ফ্যাক্টর যেটাকে বলছে, আগে এটা আমি পরে দেখছি, এটাকে আই দিয়ে লেখা হয়, একে আমি একটু পরে যাচ্ছি, তার আগে একটু রিক্যাপচুলেট করে নিই। আচ্ছা, আমি এতদিন যে পড়িয়েছি তোমাদের সব কিছু, যে কীরকম, মানে যখন তুমি একটা সলিউশন নিচ্ছ, তাতে সলিউশনে যে সলিউটটা বা যে দ্রাবটা দিচ্ছ, কেমন দ্রাব দিচ্ছিলাম ভালো করে মনে করো। সলিউটটা আমরা দিয়েছিলাম, যতগুলো প্রবলেমে এতদিন অবধি সলভ করেছি তাতে সলিউট দিয়েছিলাম আমরা, এক নম্বর কি, ভোলাটাইল। আমরা দু নম্বর কি ইউজ করেছিলাম, নন ভোলাটাইল। এটা আমরা কি, এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করেছিলাম, তাই তো? আমরা নন ভোলাটাইলটাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করেছিলাম। আর একটা ইউজ করেছিলাম কি, নন
ইলেকট্রোলাইটিক, নন ইলেকট্রোলাইট। ভোলাটাইল মানে কি? উদ্বায়ী, যেটা আমি যখন এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট এসেছিলাম সেখানে একটুখানি এক্সপ্লেন করেছিলাম। সরি, এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট না, রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, ওখানে এক্সপ্লেন করেছিলাম কি ভোলাটাইল ব্যাপারটা। তার বাদবাকিগুলো সমস্ত নন ভোলাটাইল করেছি। নন ভোলাটাইল মানে কি? যেটা অনুদ্বায়ী, যেটা সলিউশনে থাকবে, যেটা ভেপার প্রেশারে অংশগ্রহণ করবে না, নন ভোলাটাইল। আর কি? নন ইলেকট্রোলাইট, অতড়িৎ বিশ্লেষ্য। আমি এতদিন যা যা কথা বলেছি, আমি কোনোদিন বলেছি NaCl, কোনোদিন বলেছি ক্যালসিয়াম ক্লোরাইড, আমি কিন্তু সবসময় বলেছি কি সুগার, ইউরিয়া, বেনজিন, যেগুলো কি, যেগুলো হচ্ছে নন ভোলাটাইল, যেগুলো প্রথমত হচ্ছে কি, যেগুলো হচ্ছে তোমার মানে অনুদ্বায়ী, আর কি নন ইলেকট্রোলাইট, মানে ওগুলো সলিউশনে গিয়ে ডিসোসিয়েট করে না, ভেঙে যায় না। কিন্তু যদি যদি আমি সলিউট যদি আমার ইলেকট্রোলাইটিক হয়ে যায় বা তড়িৎ বিশ্লেষ্য হয়ে যায়, তখন কি হবে? তখন একই হবে স্যার, আপনি কি এমন পার্থক্য আছে আপনি দেবেন না। সবসময় মনে রাখো, আমরা যতগুলো কোয়ালিটেটিভ প্রপার্টি পড়েছি, প্রথমে কি পড়েছি? প্রথমে পড়েছি রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, তাই তো? মানে কি? সেখানে কি ছিল? P1 0 মাইনাস P1 বাই P1 0 ইকুয়াল টু x2। তারপরে কি পড়লাম? তারপরে পড়লাম এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু সিএম। তারপরে কি পড়লাম? ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু ওই সিএম বা কিছু এম টাইপের কিছুটা ছিল, মেবি কেবি ইন্টু এম ধরলাম। আর তারপরে কি বললাম? অভিস্রবণ চাপ বা অসমোটিক প্রেসার পাই ইকুয়াল টু সি আর টি। এগুলো কি ছিল? মোলারিটি, এটা কি ছিল? মোলারিটি, এটা কি ছিল? মোল ফ্র্যাকশন। এগুলো কোয়ালিটেটিভ প্রপার্টি হলো কেন? তার কারণটা হচ্ছে কি, এগুলো সবসময় কি দ্রাবের বা সলিউটের কি নিয়ে কথাবার্তা বলতো? নাম্বারস নিয়ে কথাবার্তা বলতো, মোলস নিয়ে কথাবার্তা বলতো। নাম্বারস মানেই তো পরের দিকে মোল হয়ে যাবে, সেটা 6.023 × 10⁻23 নাম্বারস মানেই তো 1 মোল, তাই তো? তখন আমি বলতে পারি যে এগুলো মোলস নিয়ে কথাবার্তা বলতো, বা এগুলো কি, এগুলো তোমার হচ্ছে নাম্বারস নিয়ে কথাবার্তা বলতো, তাই তো? আচ্ছা, এবারে একটা নর্মাল জিনিস ভাবো, সেটা হচ্ছে ধরো আমি বললাম যে আমি এটা মুছে দিই, আচ্ছা, আচ্ছা ধরো আমি বললাম যে আমি কোনো একটা ইলেকট্রোলাইটিক সলিউশন নিলাম, লেটস সে ধরো NaCl। তাহলে আমি কি বলেছি যে এগুলো সবাই কোয়ালিটেটিভ প্রপার্টি, তার মানে কি এগুলো দ্রাব যেটা নিচ্ছি, ধরো আমি এখানে দ্রাব নিয়েছি NaCl, দ্রাবের কি নাম্বারের উপর ডিপেন্ড করবে, অর্থাৎ দ্রাবের নাম্বার যেমন হবে এই প্রপার্টিগুলোও তেমন হবে, কারণ এগুলো সব কোয়ালিটেটিভ প্রপার্টি। কি এগুলো সব? এগুলো হচ্ছে কোয়ালিটেটিভ প্রপার্টি। এই ডেফিনেশন আমি আমার লেকচারে দিয়েছি, আগের লেকচার চেক করো, আগের না তারও আগের লেকচার চেক করো, ঠিক আছে? তাহলে এগুলো কি সব কোয়ালিটেটিভ প্রপার্টি। ধরো তুমি NaCl দিলে, NaClটা কি? NaClটা হচ্ছে ইলেকট্রোলাইটিক বা তড়িৎ বিশ্লেষ্য। তুমি জানো তুমি NaCl দিয়েছো 5টা, তুমি জানো 5টা NaCl দিয়েছি মানে আমার একটা এরকম একটা হওয়া উচিত, আমার এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট একটা হওয়া উচিত এরকম, আমার ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট আমার একটা রকম হওয়া উচিত, আমার পাইও একটা রকম হওয়া উচিত, আমার রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেশারও একটা রকম হওয়া উচিত। কারণ কি? যেহেতু এগুলো সব কোয়ালিটেটিভ প্রপার্টি, যে তুমি 5টা, যেহেতু সংখ্যার উপর ডিপেন্ড করে, যে তুমি 5টা দিয়েছি তাহলে আমার সেরকমভাবেই হওয়া উচিত। কিন্তু এ কি করছে বলো দেখি? এ তো সলিউশনে গেল, এ যদি 5টা থাকে, এখন এ তো ভেঙে গেল, কি করলো? Na+ আয়ন তৈরি করলো, Cl- আয়ন তৈরি করলো। তুমি জানো তুমি 5টা দিয়েছো, বা ধরো তুমি জানো তুমি একটা দিয়েছো, কিন্তু ও বাবা বাড়ি ও হচ্ছে তোমার সলিউশনে গিয়ে, দ্রবণে গিয়ে ও দুটো হয়ে গেছে, একটা Na+, একটা Cl-। তার মানে কোয়ালিটেটিভ প্রপার্টি ওর চেঞ্জ হয়ে যাবে, কারণ কোয়ালিটেটিভ প্রপার্টি ডিপেন্ড করে কার উপর? সংখ্যার উপরে।
ঠিক আছে, মানে তুমি বলতে পারি তুমি একটা এক্সপেক্টেড কিছু একটা এক্সপেক্টেড মানে আশা করা যায় এমন একটা কোয়ালিটেটিভ প্রপার্টি এক্সপেক্টেড কোয়ালিটেটিভ প্রপার্টি তুমি একটা পাওয়ার কথা ছিল, কিন্তু তুমি এখন কি পেলে? তুমি এখন একটা কোয়ালিটেটিভ প্রপার্টি বলে, যেটাকে তুমি বলতে পারো যে ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি বা অ্যাবজর্বড কোয়ালিটেটিভ প্রপার্টি, যেটা তুমি বলতে পারো। লেটস সে এটাকে তুমি যদি বলো, আমি বলেছি, আমি ধরো আমি বললাম যেটা অবজার্ভ, যেটা তুমি পেয়েছো অবজার্ভড, ঠিক আছে, এটা এক্সপেক্টেড কোয়ালিটেটিভ প্রপার্টি, বা তুমি এটাকে বলতে পারো ক্যালকুলেটেডও বলতে পারো, ক্যালকুলেটেড বা এক্সপেক্টেড কোয়ালিটেটিভ প্রপার্টি। তুমি যেটা তুমি ধরো তুমি ভেবেছো তুমি একটা দিয়েছো, তুমি ক্যালকুলেশন করছো, আচ্ছা আমি একটা দিয়েছি, তার মানে আমার ক্যালকুলেশন করে করে আমি বেশ সুন্দর সূত্র জানি, আমার করে করে এরকম হওয়া উচিত, ঠিক আছে। কিন্তু তুমি এখন পেলে কি? তুমি একটা দিয়েছিলে, তুমি দুটো পেয়ে গেছো, তার মানে তোমার কোয়ালিটেটিভ প্রপার্টি দ্বিগুণ হয়ে গেছে। তাহলে কোয়ালিটেটিভ প্রপার্টি দ্বিগুণ হলে এগুলো সবগুলো যে ভ্যালু এসছে সবগুলোকে দ্বিগুণ হারে আসবে এবারে। যদি তুমি যদি তোমার অ্যান্সার 1 হতো, এখন 2 আসবে, কারণ দুটো হয়ে গেছে। আর যেহেতু কোয়ালিটেটিভ প্রপার্টি কি সংখ্যার উপর ডিপেন্ড করে, আর যেহেতু দুটো হয়ে গেছে, ওখানে 2 করে সব বেড়ে যাবে, এক্সট্রা দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। তার মানে ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি বা এক্সপেক্টেড কোয়ালিটেটিভ প্রপার্টি সেটা কম হবে কার থেকে? অবজার্ভের থেকে, এনএসিএল এর ক্ষেত্রে। এরকম ধরো তুমি নিয়েছো, আমি বললাম যে ধরো লেটস সে তুমি নিয়েছো, ধরো মুছে দিই, ধরো তুমি নিয়েছো এখানটায় ক্যালসিয়াম ক্লোরাইড, লেটস সে ক্যালসিয়াম ক্লোরাইড নিয়ে আসো, CaCl2 ভেঙে যাচ্ছে, Ca2+, 2Cl-, তাহলে তুমি জানো তুমি একটা নিয়েছো, এখন টোটাল কটা পেয়েছো? 3টে পেয়েছো। তার মানে এখন যে কোয়ালিটেটিভ প্রপার্টিটা আসবে এর ক্ষেত্রে ক্যালসিয়াম ক্লোরাইডের থেকে, সেগুলোকে 3 গুণ করে বেড়ে যাবে। হতে পারে, হতে পারে। আচ্ছা, এটা একরকম হতে পারে, মানে যেখানে আমার ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি বা যেটা আমি পাওয়ার কথা ছিল সেটা কি হচ্ছে, সেটা অবজার্ভডের থেকে কমে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি যদি তোমাকে বলি যে ধরো এগুলো কি হচ্ছে, এগুলো সব ডিসোসিয়েশন হচ্ছে, মানে কি তুমি একটা ইলেকট্রোলাইট দিয়েছো, একটা ইলেকট্রোলাইটিক একটা সলিউড দিয়েছো, সেটা ভেঙে যাচ্ছে, তাই গেলেও কি হচ্ছে, এগুলো হচ্ছে ডিসোসিয়েশন, বা যেটাকে বলা হচ্ছে বিভাজন, বিশ্লেষণ, তাই তো। এবারে আমি ধরো এমন একটা কেস হলো যে, মুছে দিই এটা, যে ধরো তুমি অ্যাসিটিক অ্যাসিড নিয়েছো, অ্যাসিটিক অ্যাসিড মানে CH3COOH, CH3COOH। এই অ্যাসিটিক অ্যাসিড কি করে, এরা আবার বেনজিন সলিউশনে এরা কি করে, এরা ডাইমারাইজ করে। মানে তুমি যদি দুখানা যদি অ্যাসিটিক অ্যাসিড দাও, ওরা কি করবে জানো তো, ওরা ডাইমার তৈরি করবে। মানে ওরা CH3COOH হোল 2 টাইপের একটা টোটাল একটা ডাইমার তৈরি করবে। কি ডাইমার? দুজন যুক্ত হয়ে যাবে। কিভাবে যুক্ত হবে? ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ডিং যুক্ত হয়ে ওরা দুটো মিলে একটা তৈরি করবে। তাহলে আমি দুটো দিয়েছিলাম, আমি জানতাম যে আমি যা ভ্যালুটা পাবো আমি 2 হিসাবে ক্যালকুলেট করেছি, কিন্তু এখন দুটো মিলে গিয়ে 1 হয়ে গেছে, মানে কি অর্ধেক হয়ে গেছে। তাহলে ভ্যালুগুলো কিভাবে অর্ধেক অর্ধেক করে আসবে? তার মানে তার ক্ষেত্রে এটা উল্টো হয়ে যাবে, যেটা আমি ক্যালকুলেট করেছি 2 ধরে সেটা এখন 1 হয়ে গেছে। তার মানে হাফ, কিছু একটা জিনিস হাফ হয়ে গেছে, 2 ছিল 1 হয়ে গেছে, 4 থাকলে 2 হয়ে যেত, মানে হাফ হয়ে গেছে। তার মানে কি, তার মানে আমার এই ভ্যালুগুলো কি হবে, হাফ হাফ করে কমবে। তখন কি হবে, যে ভ্যালুটা আমি আশা করতাম, আমি 2 ধরে আশা করেছিলাম, কিন্তু সেটা তো এখন কি, যেটা আমি পাচ্ছি, এটা যেটা আমি অবজার্ভ করছি সেটা কি কমে যাচ্ছে। কারণ কি, এটা দুটো মিলে একটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে জিনিসগুলো হচ্ছে, এই যে ধরো কোনো একটা কম্পাউন্ড ডাইমারাইজ করছে বা কোনো একটা কম্পাউন্ড ডিসোসিয়েট করছে, এর উপরে কি হচ্ছে, কোয়ালিটেটিভ প্রপার্টি ইফেক্টেড হচ্ছে। তাহলে এতদিন যে আমরা পড়ে এসেছি যে কোয়ালিটেটিভ প্রপার্টির নর্মাল এই সব ফর্মুলা, এখন কি দেখলাম, যদি আমি ইলেকট্রোলাইট সলিউট নিই বা যদি তড়িৎ বিশ্লেষ্য সলিউট নিই, তড়িৎ বিশ্লেষ্য যদি আমি কোনো
দ্রাবণী, তখন কি হবে? তখন কি কিন্তু এই কলিগেটিভ প্রপার্টি কিন্তু আর এরকমভাবে বের করতে পারবো না। তখন আমাকে দেখতে হবে যে কতটা বিশ্লেষিত হয়েছে, কতগুলো তৈরি হয়েছে বা কতগুলো ডাইমারাইজ হয়েছে, আমাকে সেগুলো দেখতে হবে। তো এইগুলো নিয়ে কথাবার্তা বলার জন্য এই জিনিসটাকে ইন্ট্রোডিউস করা হলো। এটাকে বলা হচ্ছে ভ্যান টাপ ফ্যাক্টর, এটাকে আই দিয়ে লেখা হয়, ছোট হাতের আই দিয়ে লেখা হয়। তাহলে এই জিনিসটা কি আমি একটুখানি দেখে নিই। আচ্ছা, তার আগে বলে দিই ভ্যান টাপ ফ্যাক্টরের ফর্মুলাটা কি। ফর্মুলা কিছু না, ভ্যান টাপ ফ্যাক্টর মানে আই ইকুয়ালস টু বলছে টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন ডিভাইডেড বাই total number of moles of solute before dissociation বা অ্যাসোসিয়েশন। কি বলছে যে আই হচ্ছে যে টোটাল নাম্বার অফ মোল অফ সলিউট, সলিউট মানে কি দ্রাব, অর্থাৎ দ্রাব সেটা ভেঙে যাওয়ার পর বা সংযোজিত হওয়ার পর, মানে কি ডিসোসিয়েশন মানে কি ভেঙে যাওয়া, বিশ্লেষিত হয়ে যাওয়া, অ্যাসোসিয়েশন মানে কি যুক্ত হয়ে যাওয়া। ভেঙে, ধরো আমি একটা দ্রাব দিয়েছি, ধরো আমি দিয়েছি ধরো লেটস সে NaCl, ভেঙে গেল, ভেঙে Na প্লাস Cl মাইনাস তৈরি করলো, তাই তো। তাহলে টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন, ধরো আমি আগে নিয়েছিলাম 1 মোল, এখন ভেঙে 1 + 1 2 তৈরি করেছে, ডিভাইডেড বাই কি, মানে টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট আফটার, এখানে কি হয়েছে ডিসোসিয়েশন হয়েছে, কতগুলো মোল হয়েছে, 2 মোল হয়েছে, ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোল অফ সলিউটস বিফোর অ্যাসোসিয়েশন, আগে কতগুলো ছিল, একটা, তাহলে 2/1 ইকুয়াল টু আই, বা আই ইকুয়াল টু 2/1 লিখতে পারি। ক্লিয়ার? তাহলে এটাকে তুলে নাও, তুলে একটু ভালো করে বুঝে নাও যে আমি কি বলতে চাইছি। একটু ভালো করে ব্যাপারটা বুঝে নাও, ঠিক আছে? এটা লিখে নিয়েছো, পজ করে তুলে নিয়েছো, ঠিক আছে? আচ্ছা, ধরো আমি যদি বলি যে আমি বললাম যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আই কত হবে, এবং ভ্যান টাপ ফ্যাক্টর করতে হবে। খুবই সোজা, ধরো Al, পেনটা জ্বলছে না, ধরো AlCl3 ভেঙে গেল, Al3 + 3Cl মাইনাস। ভ্যান টাপ ফ্যাক্টর মানে কি, টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট আফটার ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন, পরে কতগুলো মোল তৈরি হয়েছে, এটা যদি একটা হয় তাহলে এই 1 আর এই 3, টোটাল 1 + 3, 4টে তৈরি হয়েছে ভেঙে যাওয়ার পরে, তাহলে 4 বাই টোটাল নাম্বার অফ মোলস অফ সলিউট বিফোর ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশন, আগে কতগুলো ছিল, একটা ছিল, 1 মোল ছিল বা একটা ছিল, তাহলে 1, তাহলে আই ইকুয়াল টু কত হবে, 4। তাহলে এর ক্ষেত্রে ভ্যান টাপ ফ্যাক্টর কত হবে, 4। ঠিক আছে? তেমনভাবে আমি যদি বলি যে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, আচ্ছা, ভেঙে গেল, Mg2 + 2Cl মাইনাস, বলো আই কত হবে, কতগুলো তৈরি হয়েছে, একটা, দুটো, টোটাল 3টে, কতগুলো আগে ছিল, একটা, তাহলে আই ইকুয়াল টু 3। এই যে যতগুলো আমি এক্ষুনি কেস দেখালাম বিয়োজনগুলো, তুমি দেখো একটা ম্যাগনেসিয়াম থেকে একটা ম্যাগনেসিয়াম 2টো ক্লোরিন বেরিয়েছে, একটা অ্যালুমিনিয়াম থেকে একটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকে একটা অ্যালুমিনিয়াম 3টে ক্লোরিন বেরিয়েছে, মানে কি টোটালি ডিসোসিয়েট হয়ে গেছে। মানে বলতে পারো যে 100%
ডিসোসিয়েশন হয়েছে, 100% ডিসোসিয়েশন হয়েছে, তাই তো? মানে টোটাল ডিসোসিয়েট হয়ে গেছে, 100% ডিসোসিয়েশন। মানে আমি যদি এখানে যদি আমি মানে ধরো ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভেঙে যদি যতগুলো পাওয়ার কথা, যতগুলো আয়ন পাওয়ার কথা, একটা ম্যাগনেসিয়াম আয়ন পাওয়ার কথা, দুটো ক্লোরিন আয়ন পাওয়ার কথা, দুটো পুরোটাই পাওয়া গেছে, মানে পুরোটাই ভেঙে গেছে। তাহলে আমি এখানে সবসময় কনসিডার করছি কি 100% ডিসোসিয়েশন, সম্পূর্ণ বিয়োজন, সম্পূর্ণ বিয়োজন ধরেছি, সম্পূর্ণ বিশ্লেষণ ধরেছি, বা 100% ডিসোসিয়েশন ধরেছি। ঠিক আছে? আচ্ছা, এবারে ধরো আমি যদি বলি যে সবসময় তো আর 100% ডিসোসিয়েশন হয় না, এমন এমন কম্পাউন্ড থাকে যারা সম্পূর্ণরূপে ভেঙে যায়, তাহলে তখন তো কিছুটা তো ভাঙে। সেই কতটা ভেঙেছে সেইটা জানার জন্য একটা টার্ম আমাকে ইন্ট্রোডিউস করতে হবে। কি টার্ম? টার্মটাকে বলছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। কি টার্ম? টার্মটাকে বলছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, যাকে বলা হচ্ছে আলফা। আলফাটা কি? আলফাটা হচ্ছে ধরো তুমি কিছু মোল একটা পদার্থ নিয়েছো, সেটা ভেঙে গেছে, এই মোল থেকে কতটা ভেঙে গেছে, কি পরিমাণ ভেঙে গেছে, সেটাকেই বলছে কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ঠিক আছে? ধরো তুমি একটা সার্টেন মোলস নিয়েছো, কিছু মোল এখানে নিয়েছো, ধরো এখান থেকে কিছু, এইখান থেকে ধরো প্রোডাক্ট তৈরি হয়েছে, কিছু একটা ভেঙে গেছে, কতটা, হাউ মাচ মোল, হাউ মাচ মোলস ডিসোসিয়েট, বা কতটা ভেঙে গেছে, বা কতগুলো মোল যুক্ত হয়ে গেছে, বা অ্যাসোসিয়েট। আচ্ছা, যেহেতু আমি ডিসোসিয়েশনের কথা বলছি, তাহলে আমি অ্যাসোসিয়েটটা বলবো না। ঠিক আছে? তাহলে আমি কি বলবো? সম্পূর্ণ ডিসোসিয়েশন বলবো। এটা বেসিক্যালি অ্যাসোসিয়েশন না, ডিসোসিয়েশন মানে কতটা মোল, যে মোল ছিল, কিছু একটা মোল ছিল, ধরো আমি 5টার মধ্যে ধরো আমার 4টে ভেঙে গেছে, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন কত হবে? কত পার্সেন্ট হবে? 4/5 × 100। ঠিক আছে? মানে এটাকে বেসিক্যালি পার্সেন্ট হিসেবে দেখা হয়, পার্সেন্টেজ। হ্যাঁ, সবসময় আলফাকে সবাই পার্সেন্ট হিসেবে দেখে, কোয়েশ্চেন দিয়ে দেয় কত পার্সেন্ট ভেঙে গেছে। যদি পার্সেন্টেজ নাও দেয় তাহলে পয়েন্টে দেয়। তাহলে আমি বললাম যে একটা কোনো পদার্থের বা একটা কোনো সাবস্টেন্সের ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরো 0.4। 0.4 মানে কত? তুমি বলতে পারো এটাকে 40%, মানে 1-এর মধ্যে 0.4, তাহলে 100-র মধ্যে 40, তাহলে 40%। বা যদি তোমাকে যদি 40% দিয়ে দেয়, তুমি আলফার মানটা কি করবে? পয়েন্টে নিয়ে চলে যাবে। সবসময় আলফার মানটা পয়েন্টেই করে অ্যান্সারটা বের করতে হয়। কত পয়েন্ট? ঠিক আছে? কারো ক্ষেত্রে পয়েন্টে আসে, কারো ক্ষেত্রে এ হয়, সেটা আমি দেখাচ্ছি পরে পরে। ঠিক আছে? তাহলে আলফা অলওয়েজ কোয়েশ্চেনে দেওয়া থাকবে, হয়তো মেবি কোয়েশ্চেনে দেওয়া থাকবে পার্সেন্টেজে, তোমাকে কি করতে হবে? পয়েন্টে করে নিতে হবে। ঠিক আছে? যদি দেওয়া থাকে 50%, তুমি বলবে আলফা ইকুয়ালস টু 0.5, 70% আলফা ইকুয়ালস টু 0.7। ঠিক আছে? আচ্ছা, তাহলে আলফাটা বোঝা গেল। আচ্ছা, চলো এবার ধরো আমি বলছি যে আমি এতক্ষণ দেখালাম কি 100% ডিসোসিয়েশন। এবার ধরো আমি একটা কম্পাউন্ড নিয়েছি, যে কম্পাউন্ডটা 100% ডিসোসিয়েট করে না। ধরো আমি একটা কম্পাউন্ড নিয়েছি, যে কম্পাউন্ডটাকে বলছি আমি ধরো কম্পাউন্ডটাকে বলছি আমি ধরো AN। এই কম্পাউন্ডটা ভেঙে তৈরি করেছে n নাম্বারস অফ A। ঠিক আছে? আচ্ছা, যখন কম্পাউন্ডটাকে সবে দেওয়া হয়, ধরো কম্পাউন্ডটাকে আমি দিয়েছি 1 মোল দিয়েছি, তখন ভাঙেনি, ডিসোসিয়েট হয়নি, তাহলে আমি বললাম যে কিছু তৈরি হয়নি। এটা কি? ইনিশিয়ালি, বা যখন আমি প্রথমে যখন দিয়েছি, এখন ধরো ডিসোসিয়েট হতে আরম্ভ করেছে, হতে হতে ওরা কি করছে? ইকুইলিব্রিয়ামে এসে গেছে, মানে ও ওইভাবেই অতটা হয়ে গেছে, আর ও হচ্ছে না, মানে এবার ইকুইলিব্রিয়াম, মানে যতটুকু ডিসোসিয়েট হচ্ছে ততটুকু এই পাশটা ইকুইলিব্রিয়ামে চলে এসেছে।
ঠিক আছে, তাহলে আমি বলতে পারি ইকুইলিব্রিয়ামে এসে গেছে, সাম্যাবস্থায় এসে গেছে। আমি বললাম সাম্যাবস্থায় আলফা অংশ ভেঙে গেছে। আমি বললাম কি আলফা অংশ ভেঙে গেছে, মানে 1 মোল ছিল, 1 মোল থেকে আলফা অংশ ভেঙে গেছে, আলফা মোল বেরিয়ে গেছে। এন এর 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে, আলফা মোল বিয়োজিত হয়ে গেছে, লেটস সে 1 মোল থেকে আলফা মোল বিয়োজিত হয়ে গেছে। দেখো এর যদি একটা ভাঙে এর কটা তৈরি হবে, এনটা তৈরি হবে। নর্মাল যদি আমি বলি সোডিয়াম ক্লোরাইড বা হ্যাঁ বলো সোডিয়াম ক্লোরাইড, এর ক্ষেত্রে একটা ভাঙলে দুটো তৈরি হয়, এর একটা ভাঙলে এনটা তৈরি হয়। এর 1 মাইনাস আলফা ভাঙলে কত তৈরি হবে, এন ইন্টু 1 মাইনাস আলফা। আচ্ছা এটা কি দেখা যাচ্ছে গ্রিনটা পুরো ক্লিয়ার না? চলো তাহলে কি যদি আলফা যদি ভেঙে যায় এখান থেকে তাহলে তৈরি হবে কত, সরি কি করলাম এটা ভুল করলাম। আচ্ছা ভালো করে দেখো, আমি বলছি যদি আলফা অংশ যদি ভেঙে যায়, ধরো আলফা মোল যদি বেরিয়ে যায়, একটা ভাঙলে এনটা তৈরি হয়, আলফা ভাঙলে এন আলফা তৈরি হবে। ক্লিয়ার? এর 1 মোল ভাঙলে এর এন মোল তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু এর যদি আলফা মোল যদি এখান থেকে আলফা মোল বেরিয়ে যায় তাহলে এদিকে এন আলফা তৈরি হবে। এবার আমি যদি বলি আই কত হবে এখান থেকে, একটা জেনারেল একটা ফর্মুলা তৈরি করছি, আই কত হবে কি, আই কি যে সলিউশনে বিয়োজনের পর ডিসোসিয়েশনের পর বা অ্যাসোসিয়েশনের পর কতগুলো মোল আছে, কত মোল আছে এখন তুমি বলবে স্যার এন আলফা মোল আছে, সত্যি কি এন আলফা মোল আছে? এন আলফা মোল তো ভেঙে তৈরি হলো, এটা কি সলিউশনে নেই? এটা তো সলিউশনে আছে, এ পাশটাও তো সলিউশনে আছে, দ্রবণে আছে, তাহলে এর এখন কত আছে, এর এখন 1 মাইনাস আলফা আছে, এন আছে 1 মাইনাস আলফা, এন এ তৈরি হয়েছে বা এ তৈরি হয়েছে এন আলফা, তাহলে টোটাল সলিউশন এখন কত আছে বিয়োজনের পরে, এন আলফা প্লাস 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই বিয়োজন তার আগে কত ছিল, বিয়োজনের আগে মোল সংখ্যা কত ছিল, কত মোল ছিল, 1 মোল ছিল, এই যে 1 মোল ছিল ইনিশিয়ালি 1 মোল বাই 1, তাহলে কত হবে 1 প্লাস আলফা কমন নিলে n মাইনাস 1, তাই তো 1 প্লাস যদি আলফা কমন নিই তাহলে হচ্ছে n মাইনাস 1। এখানে একটা ফর্মুলা করে এটা দেওয়া থাকে, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এখান থেকে আলফা বের করতে বলে, তাহলে আলফা কত হবে এখান থেকে দেখো আলফা কত হবে, 1টা পাশে পাঠিয়ে দাও, 1টা পাশে পাঠিয়ে দিলে কত হবে আই মাইনাস 1 হয়ে যাবে, আর আলফা কত হবে আলফা সমান হবে তাহলে আই মাইনাস 1 ডিভাইডেড বাই n মাইনাস 1। কার ক্ষেত্রে? ডিসোসিয়েশনের ক্ষেত্রে, যেখানে আলফাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন, ঠিক আছে, এখানে আলফাটা কি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ব্যাপারটা ক্লিয়ার? চলো এবার নেক্সট একটুখানি করি। তাহলে এতক্ষণ ডিসোসিয়েশন ব্যাপারটা হলো, ব্যাপারটা ক্লিয়ার হলো, এবার একটু অ্যাসোসিয়েশন করি। তাহলে দেখো অ্যাসোসিয়েশন এক্ষুনি কার দেখিয়েছিলাম, অ্যাসিডিক অ্যাসিড। কি হয় অ্যাসিডিক অ্যাসিডে? CH3COOH, এরা কি করে ডাইমারাইজ করে, কি করে করে, এই যে CH3C এই একটা, দেখো এই দুটো জায়গার মধ্যে কি হবে, এই দুটো জায়গার মধ্যে লাল কালিটা গেল কোথায়, হ্যাঁ এই দুটো জায়গার মধ্যে কি হবে হাইড্রোজেন বন্ডিং। কিরকম হাইড্রোজেন বন্ডিং? ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ডিং। তাহলে এখানে কি হয়েছে, এতক্ষণ আমরা পড়ছিলাম ডিসোসিয়েশন বা বিভাজন, এখানে কি হয়েছে সংযোজন বা অ্যাসোসিয়েশন করে একটা ডাইমার তৈরি করেছে, তাহলে দুটো ছিল এখন একটা হয়েছে, তাই তো। তাহলে আমি এক্ষেত্রে যদি আমি আই বলি কত হবে, বলো আই কত হবে, কি সংযোজন বা বিয়োজন, ডিসোসিয়েশন বা অ্যাসোসিয়েশনের পরে কতগুলো তৈরি হলো, কতগুলো তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে,
তাহলে 1 ডিভাইডেড বাই আগে কতগুলো ছিল, তাহলে দেখো যতক্ষণ আমি ডিসোসিয়েশন করিয়েছি ততক্ষণ কি হয়েছে, I গ্রেটার দেন 1 হয়েছে ফর ডিসোসিয়েশন। আর এবার যে আমি অ্যাসোসিয়েশন করছি মানে সংযোজন, বা এটাকে আমি লিখে রাখি অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশন বা সংযোজন, এর ক্ষেত্রে কি হচ্ছে, অলওয়েজ I লেস দেন 1। ক্লিয়ার? তাহলে I লেস দেন 1 বোঝা গেল কি করে হচ্ছে, যে সবসময় দেখো পরে কতগুলো তৈরি হয়েছে, একটা তৈরি হয়েছে, আগে কতগুলো ছিল, দুটো ছিল, তাহলে 1/2। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি 100% ডিসোসিয়েশন ধরেছি, এটাকে আমি 100% অ্যাসোসিয়েশন ধরেছি, এমন কিছু কম্পাউন্ড আছে যে কম্পাউন্ডগুলো হচ্ছে 100% অ্যাসোসিয়েশন করে না, তাহলে সেখানে কি করতে হবে, সেখানে আমাকে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন করতে হবে, তাই তো? তাহলে আমি করে ফেলি, একটা মুছে দিই, চলো। কিছুই না, একই রকম। ধরো আমি বললাম যে এখানে দুটো মিলে একটা তৈরি করেছে, আমি বললাম ধরো n খানা A মিলে তৈরি করেছে AN, n খানা A মিলে তৈরি করেছে AN। হ্যাঁ, তাহলে ইনিশিয়ালি আগে যদি একটা যখন ছিল, যখন বিয়োজন, যখন অ্যাসোসিয়েশন যখন হয়নি, তখন কি এক মোল যদি নেই, তাহলে এখানে কিছু তখন তৈরি হয়নি। এবারে কি এদের মধ্যে আমি বললাম যে আলফাটা কি ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন। কেউ বলছে যে 100% অ্যাসোসিয়েশন হচ্ছে না, যে সবাই মিলিত হয়ে যুক্ত করছে না, আমি বললাম একটা আলফা, আমি বলে দিলাম যে সবাই হচ্ছে না কিন্তু আলফা পরিমাণ হচ্ছে, তাই তো? তার মানে কি এর থেকে আলফা পরিমাণ বেরিয়ে যাবে, তাই তো? তাহলে এটা এখন কত হবে, 1 মাইনাস আলফা। আগে একটা ছিল, এখন আমি বলছি আলফা পরিমাণ বেরিয়ে গেছে, আলফা পরিমাণ মোল বেরিয়ে গেছে। তাহলে এপারে কি তৈরি হবে, আগে যদি এখানে একটা ছিল, যদি আলফা পরিমাণ যদি বেরিয়ে যায়, তাহলে এখানে কি তৈরি হবে? দেখো আগে কি ছিল, ওখানটায় কি ছিল, দুটো ছিল, একটা তৈরি হয়েছে, মানে কি কমে যাচ্ছে, অর্ধেক হয়ে গেল, যতগুলো বেরোলো তার অর্ধেক হয়ে গেল, বা যতগুলো বেরোলো তার বাই কিছু একটা হয়ে যাবে। ধরো 3টে থেকে একটা হয়েছে, তার মানে কি 1/3 এরকম টাইপের কিছু একটা। তাহলে এগুলো যদি অ্যাসোসিয়েশন হচ্ছে, যদি আলফা বেরিয়ে যায়, তাহলে আলফা কতবার জুড়বে এখানটায়, n, তাহলে কি হবে, আলফা বাই n। ব্যাপারটা ক্লিয়ার? হ্যাঁ, যদি আলফাটা বেরিয়ে যায়, তারপর n সংখ্যক যুক্ত হয়ে তৈরি হচ্ছে, তাই তো? আলফা বেরিয়ে গেলে আলফা বাই n হবে, এবারে হবে আলফা বাই n। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে I কত হবে, পরে কত হয়েছে, আলফা বাই n প্লাস 1 মাইনাস আলফা, কারণ এটাও সলিউশনে আছে, তাহলে কি 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n ডিভাইডেড বাই 1, আগে ছিল একটা, তাহলে এক্ষেত্রে কি হবে বলো, তাহলে 1 মাইনাস আলফা প্লাস আলফা বাই n, এটা সমান হচ্ছে I। এবার এটাকে যদি কেউ যদি একটুখানি ভেঙে টেঙে যদি করে, তাহলে এখানে করা আছে, বা ভেঙে টেঙে করলে আলফা ইকুয়াল টু কত হবে, একটা বলা টলা আছে, আলফা ইকুয়াল টু I মাইনাস 1 বাই n মাইনাস 1, ওই একই রকম, আলফা ইকুয়াল টু I মাইনাস 1 বাই n মাইনাস 1। এখান থেকে করো, এখান থেকে তুমি যদি বলতে পারো, এখানটায় এখান থেকে ক্যালকুলেশন যদি করো, একটু যদি বাড়িয়ে নিয়ে যাও, তাহলে এখান থেকে আলফা কত হবে, আলফা হবে I মাইনাস 1 বাই n মাইনাস 1, আলফা হবে I মাইনাস 1 বাই n মাইনাস 1, হ্যাঁ I মাইনাস 1 বাই n মাইনাস 1। ক্লিয়ার? তাহলে এটা কি হলো, এটা হচ্ছে অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে হলো, এটা অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে এরকম ব্যাপারটা হলো, বোঝা গেছে, বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে এই হলো তোমাদের ভ্যান টাফ ফ্যাক্টর। এবারে কি ভ্যান টাফ ফ্যাক্টরটা কি, ভ্যান টাফ ফ্যাক্টরটা এবার কি করছে, ভ্যান টাফ ফ্যাক্টরটা করছে কি, এরা ডাইরেক্টলি যে সমস্ত কোয়ালিটেটিভ প্রপার্টি আমি করিয়েছিলাম তারপর ইফেক্ট করবে। কারণ আগে কি আমি সব করেছিলাম কি, নন ইলেকট্রোলাইটিক সলিউট, তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবক, এখন কি তড়িৎ বিশ্লেষ্য এসছে, তাহলে প্রতিটা ভ্যান টাফ ফ্যাক্টর কি হবে, একটু মডিফাই হয়ে যাবে, প্রতিটা ভ্যান টাফ ফ্যাক্টর মডিফাই হয়ে যাবে। ঠিক আছে, মুছে দিই, বাস। তাহলে এখন ভ্যান টাফ ফ্যাক্টর ইন্ট্রোডিউস করার পর এখন আমাদের একটু
অন্যভাবে দেখতে হবে। এখন যদি আমি NaCl নিই তাহলে আমাকে জানতে হবে আমি একটা NaCl নিই, একটা NaCl দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তখন আমার কোয়ালিটেটিভ প্রপার্টি চেঞ্জ হবে, কারণ কোয়ালিটেটিভ প্রপার্টি সলিউটের নাম্বারের উপর ডিপেন্ড করে। তাহলে যদি আমি এখন বলি যে এখন তাহলে রিলেটিভ লোয়ারিং ইন ভেপার প্রেশার, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি ছিল আগে? আগে ছিল, স্ক্রিনটা জ্বলছি, লাল কালিতেই করি, P10 মাইনাস P1 বাই P10 সমান x2। যেহেতু এখন আমি নিয়েছি কি, হতে পারে আমার সলিউটটা তড়িৎ বিশ্লেষ্য, হতে পারে তড়িৎ অবিশ্লেষ্য, কে জানে, তাহলে আমি একটা ফ্যাক্টর I গুণ করে দেবো সবার সাথে। ক্লিয়ার? সবার সাথে আমি কি করবো? I গুণ করে দেবো। আচ্ছা, তারপরে এরপরে কি আছে? এরপরে তোমার আছে রিলেটিভ লোয়ারিং ভেপার প্রেসারের পরে তোমার আছে বেসিক্যালি ডেল্টা টিবি, মানে যেটাকে তোমার বলছে যে এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের উন্নয়ন। কি ছিল ওটা? ওটা ছিল আমাদের ডেল্টা টিবি ইজিক্যালস টু কেবি ইন্টু সিএম। এখন কি হবে? আই করে দিতে হবে, তাই তো? যদি তড়িৎ যদি অবিশ্লেষ্য হয়, যদি নন ইলেকট্রোলাইটিক হয়, তাহলে কি আই ইকুয়াল টু 1 হয়ে যাবে। আর যদি এটা যদি ইলেকট্রোলাইটিক হয় বা তড়িৎ বিশ্লেষ্য হয়, তখন আইর মানটা বের করতে হবে এইভাবে। অ্যাসোসিয়েশন হচ্ছে না ডিসোসিয়েশন হচ্ছে দেখতে হবে আমাকে, ঠিক আছে? তার মতো করে করে আইর মান আসবে। ক্লিয়ার? নেক্সট কি ছিল? নেক্সট ছিল হচ্ছে তোমাদের রিলেটিভ এলিভেশন অফ ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। লেখা হয়ে গেছে, এটা দুটো লেখা হয়ে গেছে, পজ করে লিখে নাও। চলো নেক্সট আসছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট। ডিপ্রেশন কীভাবে লেখা হয়? ডেল্টা টিএফ সমান কেএফ ইন্টু সিএম। এখন কি করব? আই। আরেকটা কি? আরেকটা হচ্ছে লাস্ট, যেটা তোমার হচ্ছে আমাদের অসমোটিক প্রেসার ছিল কোয়ালিটেটিভ প্রপার্টি, সেটা হচ্ছে কি অসমোটিক প্রেসার, যেটা ছিল কি পাইক্যাল টু CRT। এখন কি গুণ করে দেবো? আইটা কি ভ্যান্টা ফ্যাক্টর। যদি নন ইলেকট্রোলাইটিক সলিউশন হয় বা যদি সলিউটটা যদি নন ইলেকট্রোলাইটিক হয় বা তড়িৎ অবিশ্লেষ্য হয়, তখন I ইকুয়াল টু 1, আদারওয়াইজ আমাকে দেখতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে এর উপর কিছু একটু ম্যাথমেটিক্স করা হবে না? আগে এটা পড়িয়ে দেবো, একদম অ্যাবনর্মাল মোলার মাসেসটা পড়িয়ে দেবো। আচ্ছা দেখছি লেখা হয়ে গেছে। লেখা হয়ে গেছে তো বলো। হয়েছে? আচ্ছা মুছে দিই। চলো এবার আমরা কি পড়বো? এবার আমরা পড়বো যে এই যে কারণটা হলো অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন হলো, এর ফলে কি যে মোলার মাসেরও চেঞ্জ হবে। মোলার মাসের চেঞ্জ হবে মানে ইন দ্য সেন্স, ধরো আমি বললাম যে তুমি নিয়েছিলে ধরো অ্যাসিডিক অ্যাসিড, তুমি জানো যে তুমি একটা অ্যাসিডিক, তুমি জানো যে তোমার অ্যাসিডিক অ্যাসিডে তুমি ভর মেপেছো যে এর ভর ধরো m, এর মলিকুলার মাস আমি বলে দিই আণবিক ভর, মলিকিউলার মাস লেটস জানো এটা হচ্ছে ধরো m, কত হবে 12 3 15, আচ্ছা 12 দিয়ে 24, 32 24 32 4, মানে অলমোস্ট 60, তাই তো? 60 আছে তো? কত 24 16 16 32 4, হ্যাঁ 60, তাই তো? 60ই আসছে। আচ্ছা এখন কি হচ্ছে, এখন যখন তুমি নিয়েছো যে তুমি ধরে নিয়েছো যে এর মলিকুলার মাসটা হচ্ছে 60, কিন্তু সলিউশনে করছেটা কি? সলিউশনে ডাইমারাইজ করছে, কি করছে? CH3 COOH হোল 2, তুমি পাচ্ছ এখন কত 120,
কারণ ডাইভারাইজ করছে। তাহলে তুমি দেখেছিলে 60 হওয়া উচিত ছিল, এখন পাচ্ছ তুমি 120। তার মানে কি হচ্ছে? তার মানে তুমি একটা অ্যাবনর্মাল মলিকুলার মাস পাচ্ছ, একটা অস্বাভাবিক মলিকুলার মাস পাচ্ছ। এবার তুমি এই মলিকুলার মাসটা নিয়ে তুমি ক্যালকুলেট করেছিলে এতক্ষণ 60 নিয়ে, খুব আনন্দ, আমি 60 নিয়ে ক্যালকুলেট করবো, এখন তুমি পাচ্ছ 120। তাহলে 120 নিয়ে এখন তুমি জানো না যখন 120 হয়ে গেছে, তুমি একটা এক্সপেক্ট করেছিলে একটা কোয়ালিটেটিভ প্রপার্টি আমি 60 ধরে করেছি, 60 ধরে করলে একটা হবে। কারণ যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি ধরো আমি বললাম যে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু সিএম, যেখানে সিএমটা কি মোলালিটি মানে কি করবে, সামথিং উপরে মোলস থাকবে। মোলস মানেটা কি? মোলস মানেই তো কি, যতটা ওয়েট নিয়েছি ডিভাইডেড বাই মলিকুলার মাস। আমার সব জায়গাতেই মোলস আছে, যতগুলো করেছি সব জায়গায় মোলস, নাহলে মোল ফ্র্যাকশন কিছু একটা আছে। মোল মানেটা কি, যে ওয়েটটা দেওয়া আছে গিভেন ওয়েট ডিভাইডেড বাই তার মলিকুলার মাস। তাহলে মলিকুলার মাসটা আমাকে ঠিক করে বসাতে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে এইসব কাণ্ড কারখানাটা করে বসে আছে, যে মলিকুলার মাসটা আমি ভেবেছিলাম অ্যাসিডিক অ্যাসিড হবে, সেটা কিন্তু না হয়ে তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে। তাহলে কি ক্যালকুলেশনটা ভুল হয়ে যাবে, তাই তো? তাহলে কি তখন এই যে ঘটনাগুলো ঘটছে এটাকে বলা হচ্ছে অ্যাবনর্মাল মোলার মাস বা অস্বাভাবিক কি আণবিক ভর। এর ফর্মুলা বলতে পারো, এর ফর্মুলা কিছুই না। আচ্ছা দেখো, আমি আই সমান কি ছিল, আই, আচ্ছা মুছে দিই। আই সমান, আচ্ছা আমি এটা লিখি, কালো দিয়ে দেখবো। চলো, আইটা হচ্ছে তোমার ছিল, আইটা হচ্ছে তোমার ছিল ভ্যান্টপ ফ্যাক্টর। ভ্যান্টপ ফ্যাক্টরটা কি ছিল? ভ্যান্টপ ফ্যাক্টর ছিল হচ্ছে অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি মানে এটা বেসিক্যালি যেটা আমরা ক্যালকুলেট করে পেয়েছি, ডিভাইডেড বাই কি ছিল, যে ক্যালকুলেটেড অর্থাৎ যেটা আমরা এক্সপেরিমেন্ট থেকে পেলাম একটা কোয়ালিটেটিভ প্রপার্টি। আচ্ছা কোয়ালিটেটিভ প্রপার্টি কেন বলা হচ্ছে? নর্মাল ব্যাপার। তুমি দেখো, আই যদি ধরো একটা তুমি নন ইলেকট্রোলাইট সলিউশন নিয়েছো, তার ক্ষেত্রে একটা রকম আসবে কোয়ালিটেটিভ প্রপার্টির মান, যে কোনো কোয়ালিটেটিভ প্রপার্টি মানে একটা রকম আসবে। আই নিলে একরকম আসবে, তাই তো? মানে কত গুণ হচ্ছে সেরকম আসবে। তাহলে আই মানে কি, দুটোকে ডিভাইড করলে তো আই ভ্যালুটা চলে আসবে। কিছুই না, আমি ধরলাম যে একটা এই জিনিসটাকে একটু বোঝো। কি ধরো আমি বললাম যে আমি NaClটাকে নিয়ে করেছিলাম, আমি ভেবেছিলাম NaCl ভাঙে না, তখন আমি কি করেছিলাম, আমি ধরো বললাম যে ডেল্টা টিবি, খুব অসুবিধা করছে পেনটা, তখন আমি বললাম যে ডেল্টা টিবি ইকুয়াল টু কেবি ইন্টু সিএম। এখন আমি কি বুঝে নিয়েছি, যে সলিউশনটা ভেঙে যাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমার ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি। আমি জানি না যে ওটা বেসিক্যালি ভাঙে। এখন আমি কি জানি, এটা দুটো ভাগে ভেঙে যায়, একটা Na প্লাস একটা Cl মাইনাস। তাহলে এক্ষেত্রে আই কত হবে? 2, কারণ দুটো 2/1, দুটো ভেঙে গেছে ডিভাইডেড বাই 1। আমি এক্ষুনি করিয়েছি কোয়ালিটেটিভ প্রপার্টি, আইয়ের মানটা করিয়েছি। এবারে এর ক্ষেত্রে ডেল টিবি কত হবে? এখন হবে কত, মানে কত হবে অ্যাকচুয়ালি হওয়া উচিত, অবজার্ভ দুটো তো ভেঙে গেছে, তাহলে আসা উচিত কি, কেবি ইন্টু সিএম ইন্টু আই। সেখানে আইয়ের মান কত? 2, তাহলে এখানে 2 বসে যাবে। এবারে আমি যদি বলি যে আই কত হবে, তাহলে মানে এখান থেকে যদি আমি দেখি, তাহলে এটাকে যদি আমি 1 নম্বর দিই আর এটা যদি আমি 2 নম্বর দিই, তাহলে 2/1 করে দিই, তাহলে আই কত আসবে? এইটা ডিভাইডেড বাই এইটা, মানে এইটা ডিভাইডেড বাই এইটা মানে কি ছিল, যেটা আমার হওয়া উচিত, যেটা অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি। আর এটা মানে কি, এটা হচ্ছে তোমার যেটা ক্যালকুলেটেড কোয়ালিটেটিভ প্রপার্টি। তাহলে এই থিওরিটা বা এই ফর্মুলাটা স্যাটিসফাই হলো, যা আই সমান লিখতে পারি আমি কি, অবজার্ভ কোয়ালিটেটিভ প্রপার্টি, যেটা আমার পেয়েছি আর যেটা আমার পাওয়া উচিত ছিল তাদের রেশিও। ক্লিয়ার? আশা করি বোঝাতে পারলাম। আচ্ছা, এবারে আই সমান তুমি এটাও লিখতে পারো
মুছে দিই। বলছে আই সমান, বলছে এটাও লিখতে পারো যে নর্মাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস। কেন করলাম নর্মাল মোলার মাস বাই অ্যাবনর্মাল মোলার মাস কেন করলাম? তুমি এখান থেকে দেখো সিএম মানে কি, সিএমকে কি লেখা যায়? নাম্বার অফ মোলস বাই তার ভলিউম বলো, তার কেজি বলো, কিছু একটা বলো, মানে নাম্বার অফ মোলসটা উপরে থাকবে। তাহলে নাম্বার অফ মোলস এখানে আছে এন, এন নিচে কি আছে আমি জানি না। এন সমান কি? এন সমান হচ্ছে ডব্লিউ বাই এম, এর ক্ষেত্র ডব্লিউ বাই এম। এখন এর ক্ষেত্রে এম, যেখানে আমি আই বসিয়েছি, এর ক্ষেত্রে এমটা কি? এই এমটা কি? এই এমটা হচ্ছে এই তোমার যেটা তুমি হচ্ছে অবজার্ভ পেয়েছো, এটা অবজার্ভ করে পাওয়া গেছে। আর এই এমটা কি? যেটা পাওয়া ক্যালকুলেট করে পাওয়া গেছে, তাই তো? যেটা আমি ক্যালকুলেট করে আমি পাওয়া উচিত ছিল, আচ্ছা পাওয়া উচিত ছিল এটা, কিন্তু আমি পেয়েছি এখন এটা। দেখো আইয়ের সাথে এমটা কিভাবে আছে, আই ওপরে থাকলে এম নিচে আছে, তাই তো? তার মানে ব্যাপারটা ঠিক উল্টো হবে না, যে আই ইকুয়াল টু নর্মাল মোলার মাস, মানে তুমি এটাকে যদি দুটোকে যদি আবার সেই ভাগ করে দাও তাহলে কী হবে? ধরো তুমি এখান থেকে ভাগ করে দিয়েছো, কী হবে দেখো দেখি। ধরো এটাকে আমি M1 বললাম, এটাকে আমি M2 বললাম। M2টা কি? এটা বেসিক্যালি আমার অবজার্ভ, মানে যেটা বেসিক্যালি ধরো ডাইমারাইজ হয়ে গেছে, তার মানে এইটা হচ্ছে তোমার M2। তাহলে আই সমান কী হবে এখান থেকে বলো দেখি, কত হবে? M1 বাই M2 ভাগ করো তুমি দুটোকে, M1 বাই M2 আসছে। নর্মাল মোল মানে কি? ওয়েট বাই কি তোমার ওয়েট বাই তোমার হচ্ছে তার যে মলিকুলার ওয়েটটা বা মলিকুলার মাসটা, তাই তো? তাহলে এই দুটোকে তোমার ভাগ করলে কি হবে? M1 বাই M2। তাহলে দেখো M1টা মানে কি, ধরে রাখো এটা হচ্ছে নর্মাল মোলার মাস, এটা তোমার হওয়া উচিত ছিল। আর M2টা কি? যেটা অ্যাবনর্মাল মোলার মাস, আমি পেয়েছি। তাহলে ওখান থেকে এটা বলতে পারি যে নর্মাল মোলার মাস ডিভাইডেড বাই অ্যাবনর্মাল মোলার মাস। আর এটাকে এভাবে বলতে পারি, মানে অ্যাবনর্মাল মোলার মাস নিয়ে এইসব জিনিসপত্রই বলা আছে, কিছুই না। জিনিসটা এত টাফ হিসাবে ভেবো না, নর্মাল ব্যাপার। যে কি, যে ধরো কোনো কিছু ছিল, একটা মোলার মাস পাওয়ার কথা ছিল, ধরো সেটা ভেঙে গেল, ভেঙে যাওয়া মানে তার মোলার মাস আলাদা চেঞ্জ টাইপের হয়ে গেল, অন্যরকম হয়ে গেল। বা ধরো সে ডাইমারাইজ হয়ে গেল, ওই দ্বিগুণ বা 3 গুণ, 3টে যদি যুক্ত হয়েছে 3 গুণ হবে, 4টে যুক্ত হলে 4 গুণ হবে, মানে এখন মোলার মাসটা চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না যে কী হতো। তাহলে আমি আশা করেছিলাম যে আচ্ছা আমি একটা NaCl দিয়েছি, তার মানে বা আমি একটা CH3CO2H দিয়েছি, তাহলে তার মোলার মাস হবে 60। কিন্তু অ্যাকচুয়ালি যখন আমি অবজার্ভ করলাম, যখন আমি মেশিনে ফেলে দেখলাম, যে তখন তো চেঞ্জ হয়ে গেছে, ডাইমার হয়ে গেছে, 120 হয়ে গেছে। তাহলে এগুলোকে কি বলা হয়? অ্যাবনর্মাল মোলার মাস। হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে। ক্লিয়ার? এই ছিল তোমাদের সলিউশনের সব কিছু। আমি কটা অঙ্ক করে চ্যাপ্টারকে শেষ করব। চলো প্রথম অঙ্কটা করি, মুছে দিই। আচ্ছা আমি অঙ্কগুলো পরপর লিখে দিই, এক সেকেন্ড। আচ্ছা ফার্স্ট অঙ্ক বলছে ডিটারমাইন the amount of calcium chloride, the amount of calcium chloride যার আই বলা আছে কত? 2.47, dissolved in 2.5 liter of water, 2.5 liter of water, such that its osmotic pressure is কত হয়েছে? 0.75 atm, 0.75 atmospheric pressure. ওকে, আচ্ছা প্রেশার অ্যাট 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কী কী ভ্যালু প্রোভাইডেড দেওয়া আছে? দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইড, যে আই দেওয়া আছে, ভ্যান্টা ফ্যাক্টর দেওয়া আছে, ডিজলভড ইন 2.5 লিটার অফ জল,
ঠিক আছে। আচ্ছা, সাচ দ্যাট ইটস অসমোটিক প্রেশার ইজ 0.75 অ্যাটমসফিয়ার। তাহলে যেহেতু ভ্যান্টা ফ্যাক্টর দেওয়া আছে, তাহলে আমি কি লিখবো? ফর্মুলা কি? পাই ইকুয়াল টু সিআরটি ইন্টু আই। কি বের করতে বলেছে? যেমন অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি? আচ্ছা, এক সেকেন্ড, এখানে অ্যামাউন্ট মানে কি তোমাকে এখানে বের করতে হবে যে কতটা দেওয়া আছে, তাহলে মোলসটাকে বের করতে হবে। মানে এখানে বেসিক্যালি তোমার যেটা দেওয়া আছে যে সিটা দেওয়া আছে তো। আচ্ছা, সিটা কি এখানে? এখানে অসমোটিক প্রেসারের সিটা কি? মোলারিটি। মোলারিটি মানে কি? আমি লিখতে পারি মোল বাই ভলিউম, তাই তো, মোলস বাই ভলিউম ইন্টু আর ইন্টু টি ইন্টু আই ইকুয়াল টু পাই। এন এর মান কি লিখবো? মোল মানে কি? কতটা ওয়েট দেওয়া আছে ডিভাইডেড বাই তার মলিকুলার মাস বাই ভি ইন্টু আর ইন্টু টি ইন্টু আই ইকুয়াল টু পাই। এখান থেকে কী বের করতে হবে? এম বের করতে হবে। এখান থেকে এম বের করো। বাকি কী কী দেওয়া আছে? সব কিছু দেওয়া আছে। আইয়ের মান দেওয়া আছে, এটা ভির মান দেওয়া আছে 2.5। আর এর মান কি করবে? আর এখানে সব লিটারে আছে, অ্যাটমসফিয়ার আছে, মানে আর মানে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স করলে টেম্পারেচার 27 ডিগ্রি সেলসিয়াস মানে কত? 273 প্লাস 27 কেলভিন, দ্যাট ইজ 300 কেলভিন টেম্পারেচার বসাবে। আই দেওয়া আছে, ভি দেওয়া আছে, আমাকে ডব্লিউ বের করতে হবে। এম কত হবে? ক্যালসিয়াম ক্লোরাইডের ওয়েট কত হবে? ক্যালসিয়ামের ওয়েট কত? 40, ক্লোরিনের 35.5, তাহলে 2 ইন্টু 35.5 সব তো করে দিলাম। তাহলে মলিকুলার ওয়েটটাও বেরিয়ে গেল। পাইও দেওয়া আছে 0.75 অ্যাটমসফিয়ার, তাহলে ডব্লিউটা বেরোবে। আশা করি করা যাবে, বাচ্চাদের জিনিস। হ্যাঁ, দেখা যাচ্ছে তো ঠিকঠাক? ঠিক আছে। আচ্ছা, তাহলে আশা করি করা যাবে। হলো, চলো নেক্সট ম্যাথমেটিক্স। আমি আর করে দেবো না, কিন্তু এগুলো নিজেরা করো, আমি আবার ক্যালকুলেটার কে ধরবে? ঠিক আছে, চলো নেক্সট ম্যাথমেটিক্স। টপিক করাবো, দু একটা ম্যাথস করাবো, বাকি ম্যাথসগুলো তোমরা এনসিআরটি নিজেরা সলভ করো। আচ্ছা, নেক্সট ম্যাথমেটিক্স কি দেওয়া আছে? লেটস চেক। ওকে, আচ্ছা, কি বলা আছে যে ডিটারমাইন দ্য অসমোটিক প্রেশার অভিস্রবণ চাপটা বের করতে বলেছে কার? অফ এ সলিউশন prepared by dissolving $25 milligram of K2SO4, 25 milligram mg of K2SO4 in 2 liter of water at 25 degree Celsius। ঠিক আছে। আচ্ছা, অ্যাজুমিং দ্যাট ইট ইজ কমপ্লিটলি ডিসোসিয়েটেড, মানে কি এটাকে আলফাটাকে ধরতে বলেছে 100%, যে অ্যাজুমিং ইট ইজ মানে কি আলফা ইকাল টু 100% বা আলফা ইকাল টু 1, ঠিক আছে, ডিসোসিয়েটেড। আচ্ছা, ঠিক আছে, কি করতে বলেছে? কিটা বের করতে বলেছে? ক্যালকুলেট ডিটারমাইন দ্য অসমোটিক প্রেসার অফ দ্য সলিউশন। আচ্ছা, ঠিক আছে, তাহলে অসমোটিক প্রেসারটা আমরা কি জানি? পাই ইকুয়াল টু সিআরটি, যেখানে সিটা হচ্ছে মোলারিটি। পাই বের করতে হবে। সি, সি মানে কি? মোলারিটি মানে এন বাই ভি আর টি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এন মানে কি? ডব্লিউ বাই
এম আর টি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কমপ্লিটলি ডিসোসিয়েটেড। তাহলে এ যেহেতু ডিসোসিয়েট হয়ে যায়, তাহলে কি পাই ইকুয়াল টু সিআরটি লিখতে পারবো না? এখানে ভ্যান্টা ফ্যাক্টর আসবে, তাহলে সে এক্সট্রা একটা আই সবসময় গুণ থাকবে। কারণ কি, এটা ডিসোসিয়েটেড বলে দিয়েছে, এটা ইলেকট্রোলাইটিক সলিউশন। ডাব্লিউ কত, 25 মিলিগ্রাম, গ্রামে করব, গ্রামে কনভার্ট করব। এম কত, K2SO4 এম কত হবে, পটাশিয়ামের, এগুলো নিজেরা করো। পটাশিয়াম কত, 39, 39 ইন্টু 2, সালফারে কত 32, অক্সিজেনের 16 ইন্টু 4, 64। তাহলে কি করলে এম চলে আসবে। ভালো করে শোনো, ডব্লিউটা 0.25 মানে 25 মিলিগ্রাম থেকে তুমি গ্রামে করবে, গ্রামে করে এটা ডব্লিউর মানটা এখানে বসাবে, এম এর মানটা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ভি কত ভলিউম বলা আছে, 2 লিটার, 2 বসিয়ে দেবে। আর যেহেতু সব কিছু লিটারে দেওয়া আছে, তাহলে তুমি আর এর মান কি করবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স। টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন। এবারে আই তো দেওয়া নেই, তাহলে বের করে আই কী হবে, এটা করার কথা করে দিচ্ছি। K2SO4 ভেঙে যায়, 2K প্লাস একটা SO4 2 মাইনাস। এর ক্ষেত্রে আই কত হবে, আই মানে ভাঙার পরে কতগুলো হয়েছে, 2 প্লাস 1 3, ডিভাইডেড বাই আগে কত ছিল 1 মানে 3। তাহলে ভ্যান্টা ফ্যাক্টর 3, আই জায়গায় লিখবে 3। আই কত হবে, এটা ইকুয়াল টু আই হচ্ছে 3। বাস বসিয়ে দাও, পাই অ্যাটমসফিয়ারে চলে আসবে অ্যান্সার। সোজা জিনিস, বোঝা গেল তো, একদম সোজা জিনিস, এগুলো নিজেরা করতে পারবে। তাহলে চলো, আজকের সলিউশনের লেকচার শেষ অফিসিয়ালি। নেক্সট দিন দেখা হবে অন্য চ্যাপ্টারের সাথে। আর টোটাল সলিউশন যারা আমাকে ফলো করেছে, তখন এতদিন ফলো করেছো, যদি ভালো লাগে শেয়ার করো বন্ধুবান্ধবদের, ভিডিওটাকে লাইক করো। আর যদি মনে হয়েছে চ্যানেলটা সম্পর্কে অনেক কিছু, মানে চ্যানেলটা থেকে কিছু উপকার হলো, কিছু শিখলাম, তাহলে একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।